নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজকে একটা ঘটনাবহুল দিন, সত্যি সত্যি ঘটনাবহুল। তার কারণ আমরা প্রত্যেক দিনই এটা বলি ঘটনাবহুল দিন, কিন্তু রাজনৈতিকভাবে আজকে সত্যি সত্যি বোধহয় একটা দিক পরিবর্তনের সাক্ষী রইল ভারত। গোটা ভারতবর্ষে এই স্বাধীনতা প্রাপ্তির পর ৭৬ বছর পেরিয়ে গিয়েছে, ৭৭ বছর পূর্ণ হওয়ার দিকে এগুচ্ছি আমরা। আগামীকাল সেই স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার ঠিক আগের দিন অর্থাৎ ২২শে জানুয়ারি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল আমাদের দেশ। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো। অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টি অনেক আগেই ২০১৯-এই সেই রায় বেরিয়ে গিয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে তারপর থেকে একটা উত্তেজনা, কবে আসবে কবে আসবে এরকম স্লোগানও শুনতে হয়েছে বারংবার, যে মন্দির বহি বানায়েঙ্গে মগর তারিখ নেই বাতায়েঙ্গে। কিন্তু তারিখ শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল, জানতে পারা গেল ২২শে জানুয়ারি। আর সেই জানুয়ারি মাসের ২২ তারিখেই রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মীয় অনুষ্ঠান হলেও তার থেকে বার্তা কি গেল না গোটা দেশের কাছে, যে রাজনীতির ময়দানে লড়াইয়ে নামতে চলেছে পদ্ম শিবির। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এমন একটি সাফল্য, সেই সাফল্যকে যথেষ্ট বড় করে দেখানো হয়েছে, যেমন তেমনি পালন করাও হয়েছে এবং হচ্ছেও এই মুহূর্তে। সুতরাং সেটা কতটা রাজনৈতিকভাবে মাইলেজ দেবে ভারতীয় জনতা পার্টিকে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অনেকেই সেই নিয়ে নানান রকম বক্তব্য রাখছেন। কিন্তু যেখানে হিন্দু ভোটের মেরুকরণের অভিযোগ উঠছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, ঠিক তেমনিভাবে একটা অদৃশ্য বাইনারি খাড়া করা হয়েছে এবং সেই বাইনারিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যেমনটা, সেটা হচ্ছে কলকাতা শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে জেলায় জেলায় সংহতি মিছিল। কলকাতার যে মূল মিছিলটি, সেই মিছিলটিতে হাঁটলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের সেনাপতি নামে যাকে অভিহিত করা হয় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই মিছিল গেল হাজরা থেকে পার্ক সার্কাস এবং মাঝপথে কালীঘাট মন্দির থেকে শুরু করে গুরুদুয়ারা থেকে শুরু করে মসজিদ, সর্বত্রই সেখানে গিয়ে তাদের সম্মান জানানো হলো বিভিন্ন ধর্মের মানুষজনকে। তো সেই ধর্মের যে মানুষজনকে সংহতি মিছিলে তাদেরকে সম্মান জানানো হলো, তার পেছনেও কি একটা মেরুকরণের গন্ধ পাওয়া যাচ্ছে? সেই মেরুকরণের বনাম মেরুকরণের যে লড়াই, সেই লড়াইয়ের মাঝে কিন্তু আরও দুটি বিষয়ের কথা ভুললে চলবে না। একটি হচ্ছে আজকেই এই দিনেই ২০০টি বাম সংগঠনের ডাকে, বাম গণসংগঠনের ডাকে একটি মিছিল হয়ে গেল কলকাতাতেই। দুপুর ১টা থেকে সেই মিছিল ছিল, নেতাজি ইন্ডোরে গিয়ে শেষ হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এবং সেই মিছিলটিতেও কিন্তু বিপুল পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণে মানুষ তাতে পা মেলালেন এবং সেই মিছিলটি ছিল ফ্যাসিবাদ বিরোধী মিছিল। এই মিছিলটিও কিন্তু একই দিনে সংগঠিত হয়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটি যাত্রার কথা ভুললে তো অবশ্যই চলবে না, কারণ এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রা, সেটি ভারত জোড়ো ন্যায় যাত্রা। অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্ব যে পদযাত্রাটি করছেন, শুধুমাত্র পদযাত্রা নয়, সেই সঙ্গে যানবাহনও থাকছে, বাস যাত্রা, যেটা নাম দেওয়া হয়েছে মোহব্বত কি দোকান। সেই মোহব্বত কি দোকান এই মুহূর্তে মণিপুর থেকে অসমে, এই মুহূর্তে অসমে রয়েছে 18 থেকে 25, একটা লম্বা সময় 17টি জেলায় অসমে তাদের যাত্রা চলবে এবং বিভিন্ন জায়গায় তারা যাবেন, সভা করবেন, মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সমস্ত কিছুর মাঝখানে গতকাল তাদের নাকি বিজেপির দলবল লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছে, তাদের গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে, এরকমটাও খবর পাওয়া গেল। এবং রাহুল গান্ধী জানিয়েছেন যে তিনি কোনো কিছুতেই ভয় পান না, তার দলও কোনো কিছুতেই ভয় পায় না। সুতরাং সেটাও কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং এই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি একই সঙ্গে ঘটে যাওয়ার ফলে আজকে অবশ্যই সেই প্রশ্নটা উঠছে, কে তুলতে পারবেন ডিভিডেন্ড আর কে ভোটে ফায়দাটি তুলতে পারবেন না। তার উত্তর তো অবশ্যই লোকসভা নির্বাচনের ফল গণনা যেদিনকে হবে, ফল ঘোষণা যেদিন হবে সেদিনকে বোঝা যাবে। কিন্তু তার আগে আমাদেরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো রাখবো যাদের কাছে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এস্টিমড প্যানেল এবং সেই প্যানেলের রয়েছেন অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস,
স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। আমি অবশ্যই আনইন্টারাপ্টেড পর্ব শুরু করব, তবে তার আগে একটুখানি শুনে নেওয়ার চেষ্টা করব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাম মন্দির উদ্বোধনের পর, অর্থাৎ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর ঠিক কি বললেন জনগণের সামনে, অতিথি অভ্যাগতদের সামনে, সাধু সন্তদের সামনে। একবার দেখে নেব এক ঝলক। পুরো ভাষণটি হয়তো শোনাতে পারবো না, কিন্তু একটু অংশ অবশ্যই শোনাবো। आज प्रभु श्री राम से क्षमा याचना भी करता हूं। हमारे पुरुषार्थ, हमारे त्याग, तपस्या में कुछ तो कमी रह गई होगी कि हम इतनी सदियों तक ये कार्य कर नहीं पाए। आज वो कमी पूरी हुई है। मुझे विश्वास है प्रभु राम आज हमें अवश्य क्षमा करेंगे। मेरे प्यारे देशवासियों, त्रेता में राम आगमन पर पूज्य संत तुलसीदास जी ने लिखा है, प्रभु बिलो की हर से पुरबासी, जनित वियोग विपत्ति सबनासी। अर्थात प्रभु का आगमन देकर ही सब अयोध्यावासी, समग्र देशवासी हर्ष से भर गए। लंबे वियोग से जो आपत्ति आई थी उसका अंत हो गया। उस कालखंड में तो वो वियोग केवल 14 वर्षों का था, तब भी इतना असह्य था। इस युग में तो अयोध्या और देशवासियों ने सैकड़ों वर्षों का वियोग सहा है। हमारी कई कई पीढ़ियों ने वियोग सहा है। भारत के तो संविधान में उसकी पहली प्रति में भगवान राम विराजमान है। आज हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। इस शुभ घड़ी की आप सभी को, समस्त देशवासियों को बहुत बहुत बधाई। मैं अभी गर्भगृह में ईश्वरीय चेतना का साक्षी बनकर आपके सामने उपस्थित हुआ। অনেকগুলো প্রশ্ন। প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিয়ে শুরু করি। সেটা হচ্ছে 22 জানুয়ারি কোনো তারিখ নয়, নতুন কালের শুরু। এই সময় শুধু বিজয়ের নয়, বিনয়েরও, বললেন প্রধানমন্ত্রী। কিন্তু এই বিজয় কি ভোটে জোয়ার আনবে? এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। এই মুহূর্তে মেরুকরণের কথা বারংবার বলা হচ্ছে। এবার সেই মেরুকরণের আরেকটি জায়গা, প্রশ্ন 2, তৃণমূলের হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি মিছিলে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। সংখ্যালঘু ভোট টানা যাবে? প্রশ্ন। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন, হিন্দু ভোট
হাত ফসকে যাওয়ার আশঙ্কাও কি আছে? তৃতীয় প্রশ্ন, 200টি বাম সংগঠনের, বাম গণসংগঠনেরও মিছিল একই দিনে। ব্রিগেডের জনজোয়ারের পর এই মিছিলেও ভালোই ভিড়। সেই সমর্থন কি ভোট বাক্স পর্যন্ত যাবে? 4 নম্বর প্রশ্ন, অসমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার অভিযোগ। রাহুল গান্ধীর যাত্রা কি চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে? এই 4টি প্রশ্ন, এবং সেই 4টি প্রশ্নের আলোকে আমি জানি 2 মিনিট খুব কম সময় 4টি প্রশ্ন এক জোটে উত্তর দেওয়ার চেষ্টা করার, কিন্তু তবুও একটু সময়ের মধ্যেই থাকতে হবে। আমি শুরু করব রঞ্জনকে দিয়ে। রঞ্জন বিশ্বাস, 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। দেখুন, 2021 সালের পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতির একটা বাইনারি সিস্টেমে চলছে। তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতীয় জনতা পার্টি। সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সিপিএম কংগ্রেস দোসরামের পর বাংলায় শূন্য হয়ে গেছে। অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম থেকে শুরু করে, প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে সিপিএম এর বিমান ঘোষ, তারা শূন্য। তারা একে অপরের দিকে হাত বাড়িয়ে বলছে যে তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার মধ্যে কাঁদে বাড়িধার, সীমাহীন রিক্ত হাহাকার। তাই সিপিএম হাহাকার করছে, কংগ্রেস হাহাকার করছে। আমরা জানি সিপিএম বহুবার ব্রিগেডে গেছে, যতবার ব্রিগেডে ডেকেছে গেছে তারা, প্রচুর লোক হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সিপিএম এর ভোট ব্যাংকেও ধস নেমেছে, শূন্য হয়ে গেছে। কংগ্রেসের রাহুল গান্ধী এক অদ্ভুত পলিটিশিয়ানস। আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে যদি দেখি, যে কংগ্রেস একসময় 400 ছিল, রাহুল গান্ধীর নেতৃত্বে 40-এ নেমে গেছে। যে কংগ্রেস একসময় বিজেপিকে বলতো হাম দো হামারে দো, সেই কংগ্রেস আজকে কোন পর্যায়ে এসে গেছে যে তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে আঞ্চলিক দলের হাত ধরবার জন্য তৃণমূল কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি হোক বা আম আদমি পার্টির কেজরিওয়ালের হাত ধরার জন্য তাদের কাকুতি মিনতি করতে হচ্ছে। রাহুল গান্ধী এর আগেও ভারত জোড়ো যাত্রা করেছিলেন, সেমিফাইনাল হয়েছে। রাজস্থান কি হয়েছে আমরা জানি, ছত্তিশগড় কি হয়েছে আমরা জানি, মধ্যপ্রদেশ কি হয়েছে আমরা জানি। তারপর রাহুল গান্ধীকে কেউ আর নেতা হিসেবে মেনে নিতে পারছে না, কংগ্রেসের অনেকেও মেনে নিতে পারছে না। আর আপনারা যেটা বলছেন যে রাহুল গান্ধীর ওপর আক্রমণ হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে রাহুল গান্ধীর ওপর কোন রকম আক্রমণ হয়নি। রাহুল গান্ধী আজকের দিনটায় ডিভিডেন্ড পাওয়ার জন্য, ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম এর 200টি সংগঠন বললেন যে কেউ কেউ ফ্যাসিবাদ বিরোধী মিছিল করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করছে, ঠিক সেরকম ভাবে ডিভিডেন্ড পাওয়ার জন্য আসামের কোন একটা মন্দিরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন। সেখানকার মন্দির কর্তৃপক্ষ বা সেবায়তরা বলেছেন যে আপনি 3টের পর আসুন বা 12টার আগে আসুন। সেটা না করে রাহুল গান্ধী ওই একটা থেকে দুটোর মধ্যে যাওয়ার একটা প্রচেষ্টা করেছিলেন, যার ফলে রাহুল গান্ধীর ওপর কোন রকম আক্রমণ হয়নি। রাহুল গান্ধী আসামের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছিলেন এবং তাদের জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশ যখন আসছিলেন, সেখানে হয়তো কোন একটা দুর্ঘটনা হয়ে থাকতে পারে। ভারতীয় জনতা পার্টির কাছে আজকে একটা ঐতিহাসিক দিন, 500 বছরের অপেক্ষার অবসানের দিন। মর্যাদা পুরুষোত্তম রামলালা রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি ফিরে এসছেন। দীর্ঘ কয়েক দশক ধরে লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা রাম মন্দির হয়েছে এবং রামলালা সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজ এই ঐতিহাসিক দিনে আমরা সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের একতা, ভারতবর্ষের সততা এবং ভারতবর্ষের গণতন্ত্রের কথা বলছি। বেশ, আমি রঞ্জনের কাছে আবার আসবো ক্রস ডিসকাশন পর্বে। তার আগে একবার সুস্মিতা বিশ্বাসের কাছে যাব 2 মিনিটের জন্য। 2 মিনিট আনইন্টারাপ্টেড। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকের দিনটাতে, এই আজকের দিনের প্রাক মুহূর্ত থেকে মানুষ কি দেখছে আজকে রাম মন্দির নিয়ে এত হই হুল্লোড়, এত কিছু বিশাল আয়োজন। যে এই আয়োজন মন্দির স্থাপিত হয়েছে যদিও ট্রাস্টের পয়সায়, কিন্তু আজকে এই যে বিশাল আয়োজন, প্রচার, বিজেপি এবং বিজেপি দল, তার রাজনৈতিক দল এবং তার সরকার, কেন্দ্রীয় সরকার এবং আর ধর্ম, তিনটেকে মিলিয়ে একাকার করে দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লখনৌতে নেমে, লখনৌ থেকে অযোধ্যা যেতে 130 কিলোমিটার পথে সারা রাস্তা জুড়ে রামের ছবির সাথে নরেন্দ্র মোদীর ছবি। কোনো কোনো জায়গায় এমন আছে রামেরও ছবি নেই কিন্তু নরেন্দ্র মোদীর ছবি আছে। ভাগ্যিস 10টা মাথা দেওয়া ছবি নেই, তাহলে হয়তো রাবণ রাজত্বের কথা মনে আসতো মানুষের। আজই ওনার এত বড় আসপদ্দা, ওনার এত বড় দুঃসাহস, উনি রাম রাজত্বের সাথে নিজের রাজত্বের তুলনা করে তিনি কথা বলছেন।
আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সে ব্যক্তি সর্বস্ব যে রাজনীতিটা করার চেষ্টা করছে, তার মানে মূল এম কি রাম, না মূল এম 24-এর লোকসভা জেতা? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির মূল টার্গেট লোকসভা জেতার। তাই জন্য 24-এর আগে তারা এই রাম মন্দির উদ্বোধনের এই উদ্বোধনটা নিয়ে আসলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে মূর্তি উদ্বোধন করলেন কে, প্রাণ প্রতিষ্ঠা করলেন কে? প্রধানমন্ত্রী। সারা ভারতবর্ষে সাধু সন্ত শঙ্করাচার্যদের অভাব দেখা দিল, সেই জায়গায় তিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন। তাহলে আজকে যেই সরকারটা বলে মোদী সরকার, আজকে যে ব্যক্তির নামে একটা সরকার চলে, সেই সরকার তো আমি বলি একটা একনায়কতন্ত্রের সরকার চালাচ্ছে, একটা ফ্যাসিবাদী সরকার। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ জিহাদ ঘোষণা করবে। আগামী দিনে ভারতবর্ষের মানুষ জিহাদ ঘোষণা করবে। আর ধর্মের ভিত্তিতে তারা যেই ভেদাভেদের সৃষ্টি করতে চাইছে, এই ভেদাভেদ ভারতবর্ষের বহুত্ববাদকে ধ্বংস করছে। এই ভেদাভেদ ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করছে। আর রণজয় না কি ওর নাম, বিজেপির যে মুখপাত্র, তিনি যে বললেন রাহুল গান্ধীর নেতৃত্বে আজকের যেই ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রা, সেই ভারত জোড়ো যাত্রা কতটা এফেক্ট ফেলেছে দক্ষিণ ভারতে, যার জন্য প্রধানমন্ত্রীকে এখন দক্ষিণ ভারতেই পড়ে থাকতে হচ্ছে। দক্ষিণ ভারতের বাইরে আর তিনি উত্তর ভারতে কোনো মন্দির পাচ্ছেন না, তাই তাকে দক্ষিণ ভারতে গিয়ে পড়তে হলো। যেহেতু দেখছে দক্ষিণ ভারতের চেয়ে বললো মধ্যপ্রদেশ হেরে গেছি, ছত্তিশগড় হেরে গেছি, রাজস্থান হেরে গেছি, সে একবারও বললো না কর্ণাটক জিতেছি, তেলেঙ্গানা জিতেছি, হিমাচল প্রদেশ জিতেছি, সেটা তারা বললো না। সুতরাং আগে নিজেদের দিকে নিজেরা তাকান। আপনারা কি করছেন? ভারতবর্ষের মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আজকে 45 বছরে বেকারত্বের সংখ্যা বেশি, আজকে যেখানে অর্থনীতি অবস্থা দাঁড়িয়েছে, মুদ্রাস্ফীতির হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে ভারতবর্ষের শিল্প নেই, আজকে সমস্ত বেসরকারীকরণ করে দিচ্ছেন। আর আপনারা আজকে রাম মন্দির স্থাপন করে মানুষকে ধর্মের সুশ্রুতি দিয়ে আপনারা মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। জি, আসবো সুস্মিতা দি আপনার কাছে ক্রস ডিসকাশন পর্বে, অবশ্যই আসবো। আমি জয়দেব ঘরের কাছে যাব 2 মিনিটের জন্য, তবে একটা ছোট্ট সংযোজন একটুখানি করে রাখি। রঞ্জন বিশ্বাস অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তিনি যে উল্লেখটি করলেন সেটি হয়েছে আজকে মন্দিরের যাওয়ার বিষয়টি, কিন্তু শোনিতপুরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম হামলা। আমি এটা পরে বলেছিলাম আপনি উল্লেখ করবেন হয়তো, সেই কারণেই একটুখানি উল্লেখ করে দিলাম, ছুঁয়ে। আমি আসছি, বেশ আমি আসছি। জয়দেব ঘর, 2 মিনিট আনইন্টারাপ্টেড। আজ রামলালা এলেন, রাম রাজ্য প্রতিষ্ঠা হলো। তাহলে রামের রাজ্য, রাম এসে কি দেখলেন? না চারিদিকে অনাহার, দারিদ্রতা, অপুষ্টি, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, এবং সবথেকে বড় কথা বিবেকানন্দ বলেছেন জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে লক্ষ লক্ষ রামলালা প্ল্যাটফর্মে শুয়ে থাকবে এই শীতের রাতেও কুকুর বেড়ালের সাথে। তাদের তো কোথায় মাথায় ছাদটা দেওয়া হলো না? প্রধানমন্ত্রীর প্রধান কাজ তো ছিল আগে এই লক্ষ লক্ষ রামলালাকে ঘর দেওয়া, তারপরে মূর্তি রামলালাকে ঘর দিলেও হতো। কিন্তু আজও লক্ষ লক্ষ রামলালা প্ল্যাটফর্মে, ফুটপাতে, রাস্তায় ঘাটে এই কনকনে ঠান্ডায় শুয়ে থাকবে। আজ নরেন্দ্র মোদী নিজের উপোস তো ভেঙে নিল, কিন্তু আজ লক্ষ লক্ষ মানুষ অনাহারে, অর্ধাহারে, অভুক্তভাবে রাত্রেবেলা শুতে যাবে। সেই উপোসী মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার দরকার ছিল। রাম এসে আজকে ব্যথিত হবে, কারণ দেখবে যে তার রাম রাজ্যে আজকে বেকারত্ব, দারিদ্র, অনাহার, অপুষ্টি, অচিকিৎসায় মানে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, অশিক্ষা, কুশিক্ষা চারিদিকে ভরে আছে। যেখানে আজকে সব থেকে বড় হওয়া উচিত ছিল যে প্রতিটা মানুষের রোগের চিকিৎসা পাওয়া, শিক্ষা পাওয়া, অনাহারে না মৃত্যু হওয়া এবং প্রত্যেকের মাথার উপরে ছাদ থাকা, প্রধানমন্ত্রীর আসল কাজ ছিল এইগুলো করা, নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং ধর্মনিরপেক্ষ দল বিজেপির মন্দির উদ্বোধন করতে যাওয়া। এই মন্দির উদ্বোধনে যাদের সব থেকে বড় বেশি যোগদান ছিল সেই লালকৃষ্ণ আদবানি অদৃশ্য, মুরলী মনোহর যোশী অদৃশ্য, উমা ভারতী অদৃশ্য। আজকে ভারতবর্ষের সনাতন ধর্মের পোপ পাদ্রীর পদমর্যাদায় যারা রয়েছেন সব থেকে চূড়ায়, সেই শঙ্করাচার্যরাও আজকে নেই। কোথাও নেই শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্যরা, কোথাও নেই মুরলী মনোহর যোশী, কোথাও নেই আদবানি, কোথাও নেই উমা ভারতী, পুরোটাই মোদিময়। উনি একটা জিনিস ভুলে গেছেন, ডক্টর সুব্রমণিয়াম স্বামী
যারা হিন্দুদের পক্ষপাত নিয়ে এই লড়াইটা করেছিল, পক্ষ নিয়ে যে লড়াই করেছিল, সেই আইনজীবী সুব্রমণিয়াম স্বামী কোথায়? তিনিও নেই। সুব্রমণিয়াম স্বামী নেই, আমাদের আইলকাস আদবানি নেই, উমা ভারতী নেই, শঙ্করাচার্যরা নেই, কেউ নেই, কোথাও নেই। অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করতে চললেন প্রধানমন্ত্রী। কিন্তু আজকে সব থেকে বড় কথা জানেন, ছত্তিশগড়ে সমস্ত মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংহতি যাত্রা করতে হয়, বলতে হয় আমাদের দেশে কে কি খাবে সেটা রাষ্ট্র ঠিক করে দেবে না। কিন্তু ছত্তিশগড়ে আজকে সারাটা দিন মাংসের দোকানগুলোকে বন্ধ করে রাখা হলো। তার মানে আগামী দিনে ভারতবর্ষে কে কি খাবে, কে কি পড়বে, কে কি করবে, সবটাই ঠিক করে দেবে মোদি এবং মোদি তন্ত্র। কারণ আজকে লাইট অ্যাকশন ক্যামেরার রোল পুরোটাই মোদিময়। যারা ছিলেন আন্দোলনে, আইনজীবী নেই, সেই নেতারা নেই, কেউ নেই কোথাও। অনুষ্ঠান এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। অবশ্যই সব ফোকাসটা তার দিকেই পড়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে শুধুমাত্র যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বন্ধ ছিল, ছুটি ছিল ইত্যাদি ইত্যাদি সেরকমটা নয়। দিল্লিতে এইমস বন্ধ করে দেওয়া হয়েছিল আধবেলার জন্য, না কিন্তু তারপর দেওয়া হয়েছিল, কিন্তু এইমস নোটিশ দিয়েছে, খুলেছে। জানি বিতর্কের মুখে পড়ে সেটাই বলতে চাইছি যে বিতর্কের মুখে পড়ে আউটডোরটি খুলে রাখতে হয় বাধ্য হয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটা যে কংগ্রেস শাসিত একটি রাজ্য হিমাচল প্রদেশের কথা একটু আগে বলছিলেন সুস্মিতা বিশ্বাস, সেখানেও কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, সবকিছুই বন্ধ ছিল। তো সেই জায়গাটা তো হয়েছেই একটা উৎসবের মেজাজ গোটা ভারতবর্ষ জুড়ে, যে উৎসবের মেজাজটা বোধহয় এখনো রেশটা চলবে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় লোকসভা নির্বাচন পর্যন্ত, নাকি? আমি ঠিক সেই জায়গাটা থেকে আসতে চাইবো ডক্টর সুকান্ত ঘোষের কাছে। ডক্টর ঘোষ, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখো শান্তমদা, আমার মনে হয় প্রথমেই তো মোদিময়, যেটা একটু আগে আমরা শুনতে পেলাম আমার কো প্যানেলিস্টের কাছে, সত্যি যেখানে রাম হচ্ছে ন্যায় বিচার, সততা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সংগ্রামী মানসিকতা এবং মাস্কুলিনিটি, এবং লার্জার দেন লাইফের যে চেষ্টা এই বিজেপি এবং পরবর্তীকালে আরএসএসটা করেছে, সেটা কিন্তু অন্যায়। কেন বলছি? কারণ রাম হচ্ছে একটা প্রতীক। রাম কোনো ভগবান কি ভগবান না, এই নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কেউ মানতেও পারে নাও মানতে পারে। রাম মন্দির আমাদের কাছে অনেক বড় গর্বের বিষয়, মানলাম। কিন্তু ঘটনা হচ্ছে যাদের কথা, যেমন লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে মুরলী মনোহর যোশী, এবং যাদের ছাড়া কিন্তু সম্ভব না। আমি বলতে চাইছি না যে আদবানি যা করেছেন তা সঠিক করেছেন, কিন্তু কোথাও তারা অনুপস্থিতি কিন্তু এই মন্দিরের আজকে যে এত ঘটা করে উদ্বোধন, সেটা কিন্তু কোনো জায়গায় আমার মনে হয় কান্নার রোল পড়েছে কোথা থেকে, যারা এই মানুষগুলো এর পেছনে ছিল। তবে রাম মন্দির উদ্বোধন করে আমার মনে হয় না যে, যখন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে যে 125-এর মধ্যে 115 নম্বরে ভারতবর্ষ, তখন সেই মানে এই বিলাসিতাটা খুব বেশি প্রয়োজন ছিল না। আর শান্তমদা, যে এয়ারপোর্ট তৈরি হয়েছে, যে লাক্সারিয়াস বিষয় তৈরি হয়েছে, যখন যোগী আদিত্যনাথ বলছেন যে এটা একটা কালচারাল ক্যাপিটালে রূপান্তরিত হয়েছে, আমি এর ঘোর বিরোধিতা করি। কারণ সংস্কৃতি বহমান, আমার রুচি, আমার কথাবার্তা, আমার ভাব, তার মাধ্যমে সংস্কৃতি মানে আরো বেশি পরিপুষ্ট হয়। সুতরাং একটা আধুনিকতার সঙ্গে সংস্কৃতির যোগ আছে, আমি না করছি না, কিন্তু তাই বলে একটা ওই বড় একটা এয়ারপোর্ট তৈরি করলাম, বড় রাম মন্দিরের নামে নিজের কাছে লাইমলাইটটা রেখে দিলাম, কোথাও যেন রাম মন্দির তৈরি করে শুধুমাত্র নির্বাচনের গন্ধ পাওয়া যাচ্ছে। 1, 2 নম্বর, তুমি যে সংহতি যাত্রার কথা বললে, সেই সংহতি যাত্রা প্রয়োজন ছিল, তবে সেটা অন্য দিনেও হতে পারত। আমার কথা হচ্ছে যে সংহতি যাত্রাটা হলো, সেটা কিন্তু আর কিছুই নয়। রাম মন্দির যেদিন উদ্বোধন হচ্ছে সেদিন যদি না করতেন, তাহলে বার্তাটা অন্যরকম যেতে পারত এবং তৃণমূল কংগ্রেস হয়তো বা মাইলেজ পেত। কিন্তু এখানে কিন্তু একটা ঘটনা, আমি বলছি না, কারণ দেখো মানুষের মন সব সময় কি হয়, একটা যে কোনো একটা গিমিক বা হিরিকের মধ্যে দিয়ে মানুষ প্রবাহিত হয়, যেমন গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসাই, এটাই কিন্তু ঘটনা। হয়তো এই যে জয় শ্রীরাম কিছুদিন আগ অব্দি আমাদের কাছে নতুন ছিল, রাম মন্দির খুঁজে পাওয়া গেলেও মানুষ খুব কম যেত। আমি অন্যভাবে নিচ্ছি না, ধর্মীয় আবার ভাবাবেগে আঘাত আনছি না। আমার প্রশ্ন যে মমতা ব্যানার্জি যেটা করলেন, সেটা যদি অন্য দিনে করতেন এবং সেই সংগতি যাত্রা নামে না, তিনি অন্য কিছু করতে পারতেন। কিন্তু এই দিনে করার মাধ্যমে তিনি, আমার মনে হয় না যে সংখ্যালঘুরা এতটা বোকা হয়েছে, তারা উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। আর দ্বিতীয় কথা, হিন্দু ভোট
এটা হতেই পারে শান্তমদা, হিন্দু ভোটে কিন্তু একটা বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বা তৃতীয় প্রশ্নে আসছি, যেটা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন, তার সমস্যাটা এক জায়গায়, যে ভারত জোড়ো যাত্রার জন্য তিনি বেরিয়েছেন সেটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা তো হবারই ছিল। এটা কিন্তু ঘটনা, দেখবে যখনই বিরোধী কণ্ঠস্বর ওঠে, যখন একটা, আমি এখন আর তো ঠিক সঠিকভাবে বলবো না, কোন দল যেন যখন একদম থাম্পিং মেজরিটি পায়, তখন কিন্তু বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। সেটা কিন্তু হচ্ছে, কারণ রাহুল গান্ধীকে ভয় পাক বা না পাক, যদি এই ধরনের অসন্তোষটা যেটা ওরা দেখিয়েছে আসামে, সেটা ওই একই রকম ভাবে মমতা ব্যানার্জিকে যখন সামনে দিয়ে কনভয় যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, যদি না করা হতো অনেক ভালো হতো। আমি সেটাই বলছি যে বিরোধী যে কণ্ঠ, সেটাকে রোধ করারও চেষ্টা করা হচ্ছে। সুতরাং রাম মন্দিরের মাধ্যমে প্রতিবার কিন্তু মানুষ ভুলবে না, কিন্তু যদি মানুষ আবার সেই উন্নয়ন, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, এই জায়গাটাকে দূরে রেখে যদি মাত্র কোনো একটি দল এবং তার একটি মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভোট দেয়, সেটা কিন্তু একটা আমার মনে হয় হিস্ট্রিক্যাল ব্ল্যান্ডার হবে। এবং আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, পজিটিভিটি, যেটা যে কোথাও গিয়ে কিন্তু ট্যুরিজম, যেটা হচ্ছে যে কোনো জায়গায় আধ্যাত্মিক একটা মন্দির প্রতিষ্ঠিত হলে সেখানে কিন্তু ট্যুরিজমটা গ্রো করে, তো সেটা কিন্তু একটা পজিটিভ দিক, যে অযোধ্যা আজকে যেভাবে সারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, এটা একটা মানে বলতেই পারো যে মানে ট্যুরিজমের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গায় অযোধ্যা পৌঁছে গেছে, এটা পজিটিভ। রিলিজিয়াস ট্যুরিজম, হ্যাঁ অবশ্যই আঙুল তো উঠবেই, কিন্তু আঙুল তো উঠবেই, কিন্তু সেই আঙুলের জন্য আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ একটা বিরতির সময় হয়ে গেছে। সেই বিরতির ওপারে আমি ফিরে আসবো অবশ্যই ক্রস ডিসকাশনে। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাক সার্কাস থেকে কি বললেন, এবং সেই বক্তব্যেও বেশ কিছু তীর নিক্ষেপ তিনি করেছেন কেন্দ্রের সরকারের দিকে এবং কেন্দ্রের ক্ষমতাসীন প্রধান নেতৃত্ব যাঁদের হাতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের দিকেও আমি শোনাবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি ক্রস ডিসকাশনে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে অবশ্যই শোনাবো বলেছিলাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কেমনভাবে তীর নিক্ষেপ করলেন, শোনাবো। উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক, মুম্বাইতেও মারা গেছে অনেক লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছিল, ভুলে গেছে সবাই তাড়াতাড়ি। আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না, তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আজকে যে ধর্ম নিয়ে কমিউনাল রাইট হোক না কেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই, আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি। লজ্জা করে না? কোথায় ছিল 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গাপুজোয় যেত না, কারণ তারা নাকি নাস্তিক, তারা কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি, আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয়। আমার ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না? ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না? রমজান মাসে যাই না? ববি জানে আমিও রোজা রাখি, আমি যেমন উপোসও করি, ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয়, সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায়, অনেকে সে খবর রাখে না। আমি গুরুদ্বারায় যাই না। আমার মতো সবচেয়ে বেশি গুরুদ্বারা কে ভিজিট করেছে?
আমি তো শুধু হাসি মারাই যে গুরুদুয়ারা আছে, কতবার গেছি তার ঠিকানা নেই। হরিশ মুখার্জি রোডে আমি প্রায়ই যাই। আমি গুরু নানকের জন্মদিনেও যাই, আমি গুরু গোবিন্দ সিং এর জন্মদিনেও যাই, আর হালুয়াটা চেয়ে খাই। ওদের হালুয়াটা ভালো হয়, ওরা আমাকে দেয়। গুরু রবিদাসের জন্মদিনে আমরা সেকশনাল হলিডে করেছি, আমরা গেট তৈরি করেছি, সর্বরকম সহযোগিতা আমরা করেছি। যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে, তারা কোন মুখে বলতে পারেন? অনেকটা লম্বা বক্তব্য, এবং সেই বক্তব্য পুরোটা শোনাতে পারলাম না, তার জন্য দুঃখিত আন্তরিকভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল যে ভাবনাটা, সেই ভাবনাটা হচ্ছে যে সর্বধর্ম সমন্বয়। আমাদের রাষ্ট্র তো সেরকমটাই, সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র। সেকুলার শব্দটি অবশ্য একদম শুরুতে 1950-এ যখন আমাদের সংবিধান প্রণয়ন হয় সেই সময় ছিল না, কিন্তু তারপর 1956-তে সেটি 290 নম্বর আর্টিকেলে সেটিকে নিয়ে আসা হয়েছে, এবং তারপর আরও অনেক পরে 1975-এ মুখবন্ধে অর্থাৎ প্রিয়াম্বল যেটি, সেখানেই চলে এসেছে সংবিধানে সেকুলার শব্দটি। এই মুহূর্তে আমাদের দেশ তো সর্বধর্ম সমন্বয়েরই দেশ, কিন্তু এটিকে হিন্দু রাষ্ট্র বলে প্রমাণ করবার কোনো প্রয়োজনীয়তা আছে কি? নাকি এরকমটা প্রয়োজনীয়তা আছে যে অন্যান্য ধর্মগুলিকে একত্র করবার? একদম শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদম তার বক্তব্য শেষ করছেন, সেই সময় স্লোগান দিয়েছেন বেশ কিছু, এবং সেই সময় হিন্দু মুসলিম ভাই ভাই এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। আমি একটু জয়দেব ঘরের কাছে যাব। সেটা হচ্ছে যে হিন্দু মুসলমানের ভেতরে আমাদের দেশে কোনোদিন কোনো বিভেদ ছিল না। গোটা দুনিয়াতে অন্য কোথাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশে সেরকমভাবে ছিল না। আমি অন্তত সেরকমটাই দেখেছি, আমাদের ইতিহাস অন্তত সেরকমটাই বলে, তাই নয় কি জয়দেব? না, 2014-র পর থেকে বা তার কিছু আগে থেকে এই বিভেদটা সারা দেশে প্রকট হতে থাকে এবং প্রখর হতে থাকে। সব থেকে বড় কথা, একটু আগে সুকান্ত বাবু বলছিলেন আজকের দিনেই কেন সংহতি যাত্রা করার দরকার, কারণ আজকের দিনে সংখ্যালঘুরা আতঙ্কিত হলো। যেভাবে দাপট দেখানো হলো গেরুয়া রঙের, এবং যেভাবে দাপট দেখানো হলো ভারতবর্ষকে হিন্দুত্বের, সে জায়গায় সংখ্যালঘুদের আস্থা অর্জনের সাথে সাথে তাদের বিশ্বাস রাখা ভারতবর্ষের সংবিধানের প্রতি, এটারও কিন্তু একটা দায়িত্ব থেকে যায় রাজনৈতিক দলগুলোর। কারণ হচ্ছে যে আজকে সংহতি যাত্রা না হলে মানুষ বুঝতে পারতো না যে আমাদের দেশে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার সমানাধিকার রয়েছে। আজকে যদি রাম মন্দিরে আমরা এই বহু ধর্মাবলম্বী যে যারা মহাত্মা আত্মা সন্ত বা তাদের মৌলবী, পাদরি, পোপ তাদের সমাগম দেখতাম, তাহলে কোথাও আমাদের আতঙ্কিত হওয়ার জায়গা থাকতো না, এবং হয়তো সংহতি যাত্রার দরকার পড়তো না। কিন্তু আমরা দেখলাম সেটা হলো না, এবং সারা দিন সমস্ত মিডিয়া দুদিন আগে থেকে যেভাবে সমস্ত প্রচারের আলো শুষে নিয়েছিল অযোধ্যা, সেই জায়গা থেকেও কিন্তু যারা সংখ্যালঘু তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা জন্ম নিচ্ছিল, যার জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে নিয়ে কিন্তু অনেকগুলি মন্তব্য করেছেন, এবং প্রখর মন্তব্য করেছেন মিডিয়াগুলির ভূমিকা এবং তাদের কার্যপ্রণালী নিয়ে, এবং তাদেরকে যে নিউজ তারা পরিবেশন করেন সেই জায়গা থেকেও কিন্তু তিনি এটা বলতে চেয়েছেন যে ভারতবর্ষে সংখ্যালঘুদের আস্থা অর্জন করা এবং ভরসা বজায় রাখাটাও কিন্তু বাকি রাজনৈতিক দলগুলির ধর্মের মধ্যে পড়ে। ধর্মের সুশ্রী দিয়ে কোনো একটিমাত্র ধর্মকে সামনে আনাটা কাজ নয়। জয়দেবের বক্তব্য থেকে আমি যে নির্যাসটা পাচ্ছি সেটা হচ্ছে সরকার কি ভাবছে সেটাও একটু জানানোর দরকার আছে, এবং সেই কারণে সরকারি দল রাস্তায় নেমেছে সংহতি যাত্রায়। এটাই হচ্ছে যুক্তি জয়দেব ঘরে। আমি সংখ্যালঘুদের আস্থা, বিশ্বাস, ভরসা, আশঙ্কা দূর করার লক্ষ্যে, শুধুমাত্র সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু যারা আছেন, যে কোনো নাগরিক, সবাই সমস্ত ধর্মাবলম্বী, সেটাই বোধহয় উচিত, সেটাই বোধহয় দায়িত্বশীল সরকার করবে। আমি ডক্টর সুকান্ত ঘোষ আঙুল তুলেছিলেন। আমি বলতে চাই যে ঘটনা তিনি বললেন যে সংহতি যাত্রা, সংহতি তো আমাদের ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ধর্মাচরণের অধিকার রয়েছে। 1976-এ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে। আমার কথা এটা না, আমার কথা উনি বলছিলেন যে ওখানে কেন
পোপকে দেখতে কোনো পাদ্রিকে দেখতে পারলাম না, মাফ করবেন, ইমামকে দেখতে পারলাম না। কিন্তু আমি যতটুকু জানি যে বাবরি মসজিদের যে কমিটি রয়েছে ওনাদের দুজনকে কিন্তু নেমন্তন্ন করা হয়েছে। তারা এসেছিলেন কিনা আমি কনফার্ম নই। তো সুতরাং এটা কিন্তু কখনোই নয় যে তাদের নেমন্তন্ন করা হয়নি, আর এটা তো বিজেপি নেমন্তন্ন করেনি। এটা ঘটনা হচ্ছে যে বোর্ড রয়েছে, এই মন্দির কমিটির যে বোর্ড, তারা নিমন্ত্রণ করেছে। এবার দ্বিতীয় ঘটনা, আপনার কথাটা আমি রাখলাম, কিন্তু সংহতি যাত্রার নামে যদি আমি বলি যে গুরুদুয়ারা থেকে আমি এই করেছি, আমি মসজিদে গিয়ে এই করেছি, তার মানে কি আমি সদ্য কোথাও গিয়ে ধর্মনিরপেক্ষতা আশ্রয় নিচ্ছি না? তো এটা কিন্তু ভয়, মানে ছদ্ম ধর্মনিরপেক্ষতার জন্য যে সংহতি দিবস পালন করা হয় তাহলে কিন্তু ভুল বার্তা যেতে পারে। কারণ ইমামরাও কিন্তু ইমাম ভাতা নিতে চায়নি, অনেক ইমাম কিন্তু একদম বলে দিয়েছিলেন যে আমরা ইমাম ভাতা নিতে চাই না। সুতরাং এই সংহতি যাত্রা আপনি যেটা বললেন এই জায়গাটা আমার একটু অবজেকশন আছে। বেশ, আমি অবজেকশন নিয়ে আসবো, কিন্তু তার আগে রঞ্জন হাত তুলেছিলেন, সুস্মিতা হাত তুলেছিলেন, আমি তাদের কাছে যাবো। রঞ্জন। না, আজকে একটা জিনিস দেখে ভালো লাগছে যে যারা 1990 সাল থেকে লালকৃষ্ণ আডবাণীজি বা মুরলী মনোহর যোশীজির মতো দিগ্গজ নেতাদেরকে ক্রিটিসাইজ করতেন, তারা আজকে তাদের খবর নিচ্ছেন, দেখে ভালো লাগছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে 2014 সালের যে জেনারেল ইলেকশন হয়েছিল সেই ইলেকশন কিন্তু রাম মন্দিরের বেসিসে ভারতীয় জনতা পার্টি লড়েনি। 2019 সালেও নির্বাচন হয়েছিল, 2014 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সিট পেয়েছিলেন 282, 2019 সালে তার থেকে বেশি সিট পেয়েছেন। সেই নির্বাচনও কিন্তু আমরা রাম মন্দিরকে ইস্যু করে লড়িনি। 2024 সালেও আমরা বলছি না যে আমরা রাম মন্দিরকে ইস্যু করে লড়বো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা তো বলছি উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 9 কোটি পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, ধর্ম যার যার, কিন্তু রাম শুধুমাত্র উত্তরপ্রদেশের, রাম বহিরাগত, এই করেই তো উনি পশ্চিমবঙ্গের রাজনীতিকে বা সংখ্যা লঘু সম্প্রদায়ের ভোটটা পাওয়ার জন্য উনি এই সংহতি মিছিলটা বার করেছেন। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবছে তৃণমূল কংগ্রেস, কেন ভাবতে শুরু করেছে তার কারণ আপনি বাই ইলেকশন গুলো দেখুন, সাগরদিঘি বা অন্য যে বাই ইলেকশন গুলো হয়েছে সেই বাই ইলেকশন থেকে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা সরে যাচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি বলছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আজকে 2019 সালে লকডাউন হয়ে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছিল, এখনো পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষকে ফেয়ার প্রাইস সব রেশন ব্যবস্থার মাধ্যমে রেশন দিচ্ছে কে? কেন্দ্রের বিজেপি সরকার। 50 লক্ষ মানুষকে বিএসইউপি প্রকল্পে, বেসিক সার্ভিস অফ আরবান পিপলস, মানে আবাস যোজনার ঘর দিয়েছে কে? কেন্দ্রের বিজেপি সরকার। আজকে হিসাব দিতে পারছে না 100 দিনের কাজের টাকা 2004 থেকে 2014 পর্যন্ত কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। ইউপিএ 1, ইউপিএ 2 মানরেগা প্রকল্পে মজুরি কত ছিল? 182 টাকা। কেন্দ্রের বিজেপি সরকার আসার পর সেই মজুরি বাড়ানো হয়েছে, স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচাগার দেওয়া হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট করা হয়েছে, বাড়িতে বাড়িতে যে সমস্ত মহিলাদের গ্যাসের কানেকশন ছিল না তাদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে। সেই দিকে দাঁড়িয়ে রাম মন্দিরটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম বলছে তার কারণ রাম মন্দিরটাকে গ্লোরিফাই করে। আমরা বলছি মর্যাদা পুরুষোত্তম রাম, আমাদের লালকৃষ্ণ আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ীজি, উমা ভারতী লড়াই করেছিলেন এবং তার মধ্যে ছিলেন নরেন্দ্র মোদীজি। আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এটা শুধুমাত্র ভারতবাসী নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের আস্থা, সম্মান, বিশ্বাস, আজকে সেই বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে অযোধ্যায়। রামলালা, মর্যাদা পুরুষোত্তম রাম আবার ফিরে এসছে। বেশ, সুস্মিতা বিশ্বাস কি বলছেন? আমি আসছি, জয়দেব আসছি। সুস্মিতা। প্রথম পয়েন্ট হচ্ছে, প্রথম যে বিষয়টা, ওরা বারংবার একটা জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কংগ্রেস বিরোধিতা করেছে। আর ওদের মনে রাখা উচিত রাজীব গান্ধী কিন্তু এই মন্দিরের তালা খুলে দিয়েছিলেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কংগ্রেস সেখানে কেন অংশগ্রহণ করেনি? কংগ্রেসের একটাই বক্তব্য ছিল যে ধর্মকে রাজনৈতিক মঞ্চে নামিয়ে আনলে খুব ভয়াবহ বিপদ আছে ভারতবর্ষের জন্য। কারণ আজকে যেই শঙ্করাচার্যরা বলছেন একটা মন্দির হচ্ছে ভগবানের মানে দেহ, আর তার তার ধ্বজা হচ্ছে তার কেশাগ্র, আর তার মানে মাথার মুকুট, চূড়াটা হচ্ছে তার মাথা, শির। তা সেই জায়গায় তার দেহ স্থাপিত হলো না, স্থির স্থাপিত হলো না, তার কেশাগ্র স্থাপিত হলো না, অথচ সেখানে তার আত্মা স্থাপিত হয়ে গেল।
এবং কোনো সাধু নেই, সন্ত নেই, ভারতবর্ষের কোনো ধার্মিক ব্যক্তি নেই, একমাত্র প্রধান ধার্মিক ব্যক্তি ভারতবর্ষে একজনই আছে, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। এবং তাই জন্য তিনি কি উদ্বোধন করলেন, কোনো শঙ্করাচার্য না। আমি এক মিনিট এবং তারপরের কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটা তুললেন রাহুল গান্ধীর মিছিলে, এক মিনিট সুস্মিতা দে, এক মিনিট বলছি, প্রচুর ধর্মীয় যে সাধু সন্ন্যাসীরা তারা সেখানে ছিলেন তো, প্রচুর প্রচুর পরিমাণে। ছিলেন, দেখতে কি পাচ্ছি। তারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরে? তারা কি প্রাণ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরে? তারা কি প্রাণ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরে? প্রাণ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদী কেন করবেন, শঙ্করাচার্যরা থাকতে, সাধু সন্তরা থাকতে? না, লক্ষ্মীকান্ত দীক্ষিত যিনি প্রধান পুরোহিত, তার তত্ত্বাবধানেই গোটা পুজো করা না, হয়েছে। এবং এটা হয় না, এক মিনিট, এটা হয় না। যে 84 সেকেন্ড এটা হয় না কিনা আমি বলতে পারবো না। আমি এইবার দাঁড়ান, আমি শেষ করতে দিই। আমি শেষ করে নিই এখন। আমি জানি না। আমার শেষ করতে যাই দিই, হোক, একটু হ্যাঁ, টাইম দেবে। বলুন, এক বলুন। নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, রাহুল গান্ধীর মিছিলে কালকে অসমে যেই দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে, আমার কাছে এখন আমি দেখাতে পারবো না, আমি যেহেতু মোবাইলে আছি, শট আছে সমস্ত। বিজেপি জয় শ্রীরাম পতাকা নিয়ে হামলা চালিয়েছে, জয় শ্রীরাম পতাকা নিয়ে। লজ্জাজনক ঘটনা, এর থেকে বড় আর কিছু হতে পারে না। আজকে তারা ভয় পাচ্ছে বলেই বারংবার রাহুল গান্ধীর উপরে এই আঘাত আনিয়ে হারাচ্ছে। তার মানে আমি এবং চতুর্থ আপনারা প্রশ্নের দেখুন, উত্তর পেলাম। সংসদ পদ থেকেও রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে কেন আদানির কথা বলেছে, কেন বলেছে দেশের 40% সম্পত্তি 1% লোকের হাতে চলে যাচ্ছে, কেন বলেছেন 90% মানুষের সম্পত্তি চলে যাচ্ছে 1% মানুষের কাছে, আজকে কেন বলেছেন 70% মানুষ হাফ বেলা খেয়ে থাকে, সেই দেশে আজকে এই আড়ম্বর মানায়? আজকে যেই দেশে সামান্য সময়, মানুষ খুব খেতে সামান্য পায় সময় না, বাকি রয়েছে আমার। আজকে মানুষের দারিদ্রতা দেখা Right, দিচ্ছে right, দিনের right, পর right, দিন, right. মুদ্রাস্ফীতির হার বাড়ছে। সমস্যা প্রচুর আজকে আছে, যেখানে প্রচুর সমস্যা যেখানে আছে। চূড়ান্ত দুর্দশা, প্রচুর সেখানে সমস্যা আজকে আছে। কেউ এই কেউ বলছেন আরম্ভ। অবশ্য কোনো আর সমস্যাই আমি নেই বলবো, দেশে। এই আমি- সংহতি মিছিলের কথা, শুধু লাস্ট একটা সেন্টেন্স, সংহতি মিছিল ভালো ঠিক আছে হয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু আজকের দিনটা বেছে নেওয়ার যে পাল্টা রাজনীতি, একটা পশ্চিমবঙ্গে যে বাইনারি ভিশন তৈরি করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু মানুষের কাছে আরো স্পষ্ট আমরা হয়েছে। সেই বিষয়ে আগেই বলছিলাম কথা, এবং এরপরেও আরেকটি প্রসঙ্গ আসছে। আমি জয়দেব ঘরের কাছে 30 সেকেন্ডের জন্য যাব। জয়দেব। হ্যাঁ, বিজেপির মুখপাত্র যেরকম আমাদের বিজেপির সকলে মিথ্যে কথা বলে সেরকমই বললেন। ওনাকে এটা মনে করিয়ে দেবো, 96 থেকে 19 কনস্ট্যান্ট একটা ইস্যুতে ইলেকশন ম্যানিফেস্টেশন তৈরি হয়েছে বিজেপির, সেটা রাম মন্দির। আর উনি এক্ষুনি বললেন 2014 2019 রাম মন্দিরকে আমরা ইস্যু করে ভোটে লড়িনি। ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোটা ওনাকে একটু পড়তে বলুন। ইলেকশন সবচেয়ে বড় ম্যানিফেস্টোতে বিজেপি 2014 এবং 2019 রাম মন্দির ছিল, আর বিজেপির মুখপাত্র হুবহু বসে মিথ্যে কথা বলে দিল যে আমরা রাম মন্দির ইস্যুতে ভোট লড়িনি। এই মিথ্যাচারটা দেশের মানুষের সঙ্গে করতে বারণ করুন। বেশ, আমি রঞ্জনের উত্তর নেব 30 সেকেন্ডে, তারপর ডক্টর সুকান্ত ঘোষের কাছে যাবো। হ্যাঁ রঞ্জন। না না, আমি তো একবারও বলছি না, আমরা তো ভারতীয় জনসংঘ থেকে এই ভারতীয় যে জনতা এক্ষুনি পার্টি বললেন হয়েছে। যে ভারত 2014 এবং 19-এ রাম মন্দির নিয়ে লড়াই করেনি। তাহলে তুমি কন্টিনিউ করো, তাহলে তুমি তো কন্টিনিউ বলো। করো। ভারতীয় জনতা পার্টির ইতিহাস যদি দেখা যায়, লালকৃষ্ণ আডবাণীজি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ীজি, ভারতীয় জনতা পার্টির ব্যাপ্তি হয়েছে তো রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে, ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায়ের কথা বলে। কারণ দেশ তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, হাত মে বিড়ি মুখ মে পান লারকে লেঙ্গে পাকিস্তান। তাহলে সেখানে যে সমস্ত মোগলদের যে স্থাপত্য প্রতিপত্ত ছিল, সেই নিদর্শন, যে অযোধ্যা রাম নগরী আমরা পড়ে এসেছি, দেখে এসেছি, সেখানে তোমরা তো নয়া শিক্ষানীতিতে মুঘল সাম্রাজ্যই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছো। আর রাহুল গান্ধীকে ভারতীয় জনতা পার্টি ভয় পায়। আমার মনে হয় রাহুল গান্ধী পরিবারের নেতারাই ভয় পায়। কারণ এই রাহুল কেন ভাই তাহলে সংসদ থেকে বার করে দিতে হলো? আরেকটা অন্য বিতর্কের জন্ম দিচ্ছেন রঞ্জন, আরেকটা অন্য বিতর্কের জন্ম দিচ্ছেন রঞ্জন। আমি আসছি। মনমোহন সিং এর অর্ডিন্যান্স, সিং ছিল, right. কংগ্রেসের সরকার ইউপিএ 2, রাহুল গান্ধী মিডিয়ার সামনে এসে নিজের সরকারের অডিয়েন্স ছিঁড়েছে। তার মানে বেশ, ইন্ডিয়ান পলিটিক্সে বেশ। রাহুল গান্ধীর থেকে বড় বেশ, ক্লাউন আর তাহলে কেউ নেই। রাহুল গান্ধীকে ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধী ভয় পায় না, পরিষ্কার বলে দিয়েছেন। প্রেসের সামনে রাহুল গান্ধী বলে দিয়েছেন বিজেপিকেও তিনি ভয় পান না, বিজেপিও বলছে রাহুল গান্ধীকে ভয় পান না। আমি ভয়ের রাজনীতিতে হয়তো কেউ কেউ বিশ্বাস করেন, কিন্তু আমার মনে হয় না ভারতের সংসদীয় গণতন্ত্রে ভয়ের রাজনীতি খুব একটা সভ্য
খুব একটা সভ্য বলে, সভায় শোভন বলে। শান্তনদা, আমি আর 10 সেকেন্ড নেবো। আপনি একটা কথা বলেছেন যে শঙ্করাচার্য ছাড়া আরো অনেক সাধু সন্ত রাম মন্দিরে ছিল, কিন্তু তারা কেউ আদালতে রাম মন্দিরের জন্য লড়াইটা লড়েনি। শঙ্করাচার্যরা লড়াইটা লড়েছিল আদালতে রাম মন্দিরের জন্য। আজকে তারাই ব্রাত্য, সেই আইনজীবী ব্রাত্য। যে লড়াই লড়লো তাকে ব্রাত্য করে দিতে পারা যায় ইতিহাস থেকে। বাকি সাধু সন্ত রয়েছে, কিন্তু শঙ্করাচার্যরা লড়াইটা লড়েছিল আদালতে। আমরা লড়াইটা লড়েছি, আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো আর প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। এইটা যিনি একদিনও কোর্টে যাননি এই মামলায়, যিনি একদিনও কোর্টে যাননি এই মামলায়, আর এই মামলাটার জন্যই আজকে এটা হতে পেরেছে। আন্দোলনে হয়নি, মামলায় হয়েছে, রায় পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তবে হয়েছে। এটা আন্দোলনের ফল নয়, এটা কোর্টে লড়াইয়ের ফল। এটা তো স্বীকার করো, এটা কোর্টের লড়াইয়ের ফল, আন্দোলনের ফল নয়। সেই কোর্টের লড়াইয়ে বলি ছিল না, ছিল শঙ্করাচার্যরা। তারা কোথায়? সুকান্ত ঘোষের কাছে যাবো। সুকান্ত ঘোষ, জল খেয়ে নি। শান্তনদা, মানে মূলত আমি যতটুকু রাজনীতির পাঠ পড়েছি সেখানে দেখেছি যে অটল বিহারী বাজপেয়ীর গুড বুকে কোনোদিনই মোদি ছিলেন না। এবার যে হাতটা ধরেছিল তিনি হচ্ছে আদবানি। সেই আদবানিকে কিভাবে অকৃতজ্ঞ হতে হয়, যে মার্গদর্শকের ভূমিকা আপনারা রেখে এবার যাকে দিয়ে, সুস্মিতা ঠিকই বলেছিলেন যে যিনি মানে এই কদিন উপাস করেছেন তার মাধ্যমেই তাকে পুরোটা মানে করতে হলো। এত সন্ন্যাসী শঙ্করাচার্য এরা কোথায় গেলেন, যে যারা মূল আন্দোলন নয়, যেটা কোর্টে আন্দোলন করেছিলেন। সুতরাং আপনারা মোদীকে একটা যুগ পুরুষ বলতে পারেন, রবীন্দ্রনাথ বলতে পারেন, যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর কোনো কম্পারিজন আপনি কিন্তু মোদির সঙ্গে করতে পারবেন না। কারণ অটল বিহারী বাজপেয়ী ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, উন্নয়নের কথা বলেছিলেন। স্বর্ণম চতুর্ভুজ তার কিন্তু স্বপ্ন, তার স্বপ্ন আজকে সফল হয়েছে। সুতরাং আদবানিকে ব্রাত্য করে আমার মনে হয় না মোদি বেশি দূর এগোতে পারবেন। শাহ আর মোদি মিলে যেটা করছেন সেটা একনায়কতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা কায়েম করা। ডক্টর সুকান্ত ঘোষের কথার সূত্র ধরেই বলতে পারি, যেটা হচ্ছে 2014 এবং 2019 দুবার মন্ত্রিসভা গঠন করে ফেলেছেন তারা, এবং হয়তো 2024-এও মন্ত্রিসভা গঠন করবেন, এরকম একটা দাবি তাদের তরফ থেকে করা হচ্ছে। হ্যাঁ, ওই তো রঞ্জন বললেন নিশ্চয়ই। তো সেরকম একটা দাবি জানে তো ইভিএম গুলো সব হ্যাক হয়ে গেছে, ইভিএম গুলো হ্যাক হয়ে গেছে জানে বলে প্রধানমন্ত্রী বলেন থার্ড টার্মে আমি আসবো। আরে থার্ড টার্ম আমি আসবো কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, কারণ তারা জনগণের উপর ভরসা করেছে। আর ইনি জানেন যে ইভিএমটা হ্যাক করে নিয়েছি, অতএব থার্ড টার্মে আমি আসবো। কেন না, ইভিএম মেশিন থেকে ইলেকশন কমিশন পুরোটাই আমি হ্যাক করে নিয়েছি। ইলেকশন আমি একটু মিউট করতে বাধ্য হলাম, কারণ আমার আলোচনার দিশা একটু অন্যদিকে যাবে এইবার। আমি শোনাবো এসএফআই এর একটি ছাত্র সমাবেশ, সেখানে উপস্থিত হয়েছিলেন 85 বছর বয়সের বিমান বসু, যার নাম একটু আগে রঞ্জন ভুল করে বিমান ঘোষ বলেছেন। বিমান বসু সেখানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় বাম নেতা, সিপিআইএম নেতা, এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুজন চক্রবর্তীও। তারা ঠিক কি বলেছিলেন দুদিন আগে এই সমাবেশ এবং এই রাম মন্দিরের প্রতিষ্ঠা, তার দুদিন আগে 48 ঘন্টা আগে কি বলেছিলেন সেই বক্তব্যটা একটু শোনাবো, তারপর আসবো আজকের লাস্ট প্রসঙ্গে। জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন করবেন, শঙ্করাচার্যদের বাইরে রেখে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি, সেই দিন নাকি মমতা ব্যানার্জি একটা মিছিল ডেকেছেন, কিন্তু বারবার বলেছেন আমি সাধুদের পছন্দ করি, ভালোবাসি, মানে সাধুরা ওনার ভালোবাসার অপেক্ষায় আছে। আর দুই বলেছেন এটা কিন্তু প্রতিবাদের জন্য নয়। তাহলে প্রতিবাদের জন্য নয়, বিরোধিতার জন্য নয়, তাহলে মিছিলটা করছেন কেন? স্পষ্ট হয়ে গেল এটা একটা বাইনারির খেলা। ওখানে রাম মন্দির উনি করবেন, সেই রাম মন্দিরে ইনি নেই, ইনি একটা মিছিল ডাকবেন, সেই মিছিলটা প্রতিবাদের মিছিল নয়, বিরোধিতার মিছিল নয়, সাধুদের ভালোবাসার মিছিল। কেননা উনিও আবার রাম মন্দির করবেন, ওনার অনুপ্রেরণায় মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। ফলে এটা ধর্মকে ব্যবহার করে তার সিঁড়ি বেয়ে রাজনীতির ক্ষমতা, এইটার মনোভাব, এবং সেক্ষেত্রে বিজেপি তৃণমূল একই রকম মনোভাবে চলে।
অথচ মাইনরিটি খেলা খেলতে হবে, এটা আরেকবার স্পষ্ট হয়ে গেল। কিন্তু বিজেপির কাজ করতে রাজ্যে রাজ্যে কোথাও কোথাও অসুবিধা হচ্ছে, বিশেষ করে যখন বিজেপি সারা ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল, তখন তাদের মন্থন সমাবেশ হয়, আলোচনা করে দিনের পর দিন। তারা তখন ঘোষণা করে যে আমাদের এখন স্লোগান দিতে হবে কংগ্রেস মুক্ত ভারত। কংগ্রেস মুক্ত ভারত ঘোষণা করে আর রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভেঙে বিভিন্ন আঞ্চলিক দল তৈরি করতে হবে। এই অভিযান শুরু হয়ে গেল সারা দেশে। তারা দক্ষিণ ভারতে প্রথম কাজটা শুরু করলো, রাজ্যে রাজ্যে কংগ্রেস ভেঙে রাজনৈতিক দল সংগঠন তৈরি করা, তার কেন্দ্রে বুদ্ধি এবং পরিকল্পনা সব তৈরি করেছে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা ঠিক করলো, আমি শর্ট করে নিচ্ছি, তারা ঠিক করলো পশ্চিমবাংলায় যা হচ্ছে এ তো বামপন্থীদের সরানো কখনো সম্ভব না। বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে সিপিআইএম কাজ করছে, ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে। কাজে এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে হবে। জন্ম হল 1979 সালে, না 79 না 99 না 98, হ্যাঁ 98 সালে, 1998 সালে জন্ম হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে কংগ্রেসকে ভেঙে তৈরি হল। কার বুদ্ধিতে, কাদের পরিকল্পনায়, কাদের অর্থ সাহায্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দলীয় বাধ্যবাধকতা অবশ্যই থাকে, প্রত্যেকটা দলেরই কিছু অনুশাসন আছে, তাদের ডিসিপ্লিন আছে, তাদের রেজিমেন্টেড পার্টি যারা তাদেরও বেশ কিছু অনুশাসন আছে, যেমন ভারতীয় জনতা পার্টির আছে, যেমন সিপিআইএম এর আছে, এই সমস্ত দলগুলোর আছে। এবং কোথাও কোথাও হাইকমান্ডের ব্যাপার রয়েছে, তারা যা ঠিক করবেন তাই মানতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে তো শুনতে পাওয়া যাচ্ছিল একটা জোট তৈরি হচ্ছে, সেই জোট লড়াই করবে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মতন একটি অত্যন্ত শক্তিশালী গোষ্ঠীর সঙ্গে, যাদের সঙ্গে আরও 38টি সহায়ক দল রয়েছে। সুতরাং গোটা ভারতবর্ষে তাদের সঙ্গে লড়তে গেলে, যারা গত লোকসভা নির্বাচনে 303টি আসন পেয়েছিলেন, তাদের সঙ্গে লড়তে গেলে তো মোটামুটি কবজির লড়াই, সেই কবজির লড়াইটা লড়তে গেলে তো একজোট হওয়াটা বাঞ্ছনীয় ছিল। কিন্তু এক্ষেত্রে ডক্টর সুজন চক্রবর্তী কিংবা বিমান বসুর গলায় যে সুর শোনা যাচ্ছে, তাতে তারা বিজেপি এবং তৃণমূলকে এক করে দেখছেন। গত নির্বাচনে খেয়াল থাকতে পারে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাম দলগুলোর তরফ থেকে অনেক আত্মবিশ্লেষণের পর এটা বেরিয়ে এসেছিল যে না, বিজেপি আর তৃণমূলকে বিজেমূল বলাটা ঠিক হয়নি, কারণ দুটো আলাদা আলাদা প্রতিপক্ষ। এবারে কি তাহলে লোকসভা নির্বাচনের আগে সবকিছু গুলিয়ে গেল? আমি ঠিক সেই জায়গাটা থেকেই ডক্টর সুকান্ত ঘোষকে দিয়ে শুরু করতে চাইবো। 1 মিনিট আনইন্টারাপ্টেড, ডক্টর ঘোষ। দেখো শান্তম দা, সবচেয়ে বড় কথা বামপন্থী যে আন্দোলন এবং আজকে যেটা তারা করেছে ফ্যাসিবাদ বিরোধী, এবার ঘটনা তারা তো আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উত্তেজক কুকুর বলেছিলেন। এবার তাদের কাছে যে নতুন বার্তা বা নতুন কিছু করার যে প্রয়োজন, সেটা কিন্তু এই জাঠা কর্মসূচি এগুলোতে পাওয়া যায়নি। আমরা যদি এই দেখি রিসেন্টলি যেগুলো মীনাক্ষী ছিলেন, তারপরে আরো 2-3 জন যারা ইয়াং ব্রিগেড আছে তারা ছিলেন, কিন্তু ঘটনা প্রবাহে কিন্তু এটা ঘটনা যে তারা কিন্তু এখনো ঠিক করতে পারছে না, যেটা বরাবরই আনপ্রেডিক্টেবল। কিন্তু বামপন্থী জোট মানে যে কোনো সিপিআই হোক সিপিএম হোক, তারা কিন্তু কখনো দেখা গেছে যে ইউপিএফ থেকে সমর্থন তুলে নিয়েছে,
তোমার জানা আছে, সেই দিনটি এখনো মনে পড়ে। তো সুতরাং তাদের কাছে তাদের বক্তব্যটা খুব বেশি কিন্তু জনগণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ না পশ্চিমবঙ্গে। এবং আরেকটা ঘটনা, যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যদি তুমি বিরোধী বলো পশ্চিমবঙ্গের বুকে, সেটা কিন্তু বিজেপি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ঘটনা যেটা বামপন্থীরা করছে, যেটা রাস্তায় নেমে আন্দোলন করছে, তা সেই আন্দোলনের লোক থাকছে, কিন্তু ব্যালট বক্সের লোকটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার আমি জয়দেব বাবুর সঙ্গে একটু একটা জায়গায় সহমত হতেও পারি, আবার নাও হতে পারি, যে উনি বললেন যে বিভিন্ন ক্ষেত্রে ইভিএম গুলোকে বিভিন্ন ভাবে হ্যাক করা হচ্ছে। যদি এটা সঠিক হয় সেটা অন্য কথা, কিন্তু যেটা বামপন্থীদের যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু উন্নয়নের কথা বলছে না। তারা কিন্তু বেকারত্বকে কিভাবে মোচন করে তার কথা বলছে না, কোনো ব্লু প্রিন্ট নেই। তারা শুধুমাত্র বিজেপি, তৃণমূলের এবং কংগ্রেসের সমালোচনা করছে, কংগ্রেসে একটু আটটু করছে। শুধু তাদের জায়গাটাই তো পরিষ্কার না, শান্তনদা। বেশ, সুস্মিতা বিশ্বাস, 1 মিনিট আনইন্টারাপ্টেড, আপনারাও জোটের সঙ্গী। দেখুন, আমি বারংবার একটা কথাই বলে আসছি, আজকে 2021-এ বিধানসভাকে যদি আমরা কাটাছেড়া করি, একটা জিনিস পরিষ্কার, যে বাম আর কংগ্রেস যেই আসন সংখ্যা ছিল 76 না 77, সেই আসন সংখ্যাটা বিজেপি পেয়েছে। তার মানে একটা বাইনারি ভিশন কিন্তু তৈরি হয়েছে বাংলার বুকে, যে বিজেপির মানে তৃণমূলের সাবস্টিটিউট হিসাবে বিজেপিকে মানুষ দেখেছে, কিংবা বিজেপির সাবস্টিটিউট হিসেবে তৃণমূলকে দেখেছে। এইভাবেই মানুষ দেখতে চাইছে। তার জন্যই আজকে কংগ্রেস কিংবা সিপিএম শূন্য হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই বাইনারি ভিশনটা কি করে তৈরি হয়েছে? এই বাইনারি ভিশনটা এরকম আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই তৈরি হয়েছে। আজকে দেখুন, যেরকম ওখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, এখানে সংহতি যাত্রা হচ্ছে, একটা বাইনারি ভিশন তৈরি করার জন্য, মানে তুমি করছো পাল্টা আমাকে করতে হবে। আমার যদি উদ্দেশ্যটাই, লক্ষ্যটা যদি আমার ঠিক থাকে, তাহলে তো আমার লক্ষ্যটার দিকে রেখে, লক্ষ্যটাকে রেখে কোন দিন সেটা ফেলতে না, লক্ষ্যটাকে নিয়ে আমি এগিয়ে যাবো। আমরা বরাবরই ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাসী। আমাদের ভারতবর্ষ বহুত্ববাদের জন্য বিখ্যাত, আমাদের ভারতবর্ষ তার গণতন্ত্রের জন্য বিখ্যাত। আজকে ভারতবর্ষের সংবিধান বিপন্ন, আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন। আর জোট নিয়ে তো পরবর্তী ক্ষেত্রে আরো আলোচনা হবে, জোটের পথ খুলবে। শান্তনদা, আমি একটা সেন্টেন্স আপনার পারমিশন নিয়ে শুধু বলতে চাই, এই যে রাম মন্দির উদ্বোধন হলো, রামলালার উদ্বোধন হলো, মূর্তি বসলো, আজকে একটা জিনিস ভেবে দেখুন, এইখানে কিন্তু সীতা নেই, সিয়ারাম, রাধা কৃষ্ণ, যেমন আগে রাধার নাম তারপরে কৃষ্ণর নাম, সিয়ারাম, সীতার আগে নাম তারপরে রামের নাম, সেই সিয়াকে কিন্তু প্রতিষ্ঠা করানো না, 5 বছরে বাড়লো, রামলালাকে প্রতিষ্ঠা করা হলো। কারণ এরা মহিলাদের মর্যাদা দিতে চায় না, কারণ এরা মনুবাদিতে বিশ্বাসী। যে মনুসংহিতায় বলে নারীদের কোনো সম্মান নেই, নারীরা ভোগ্য বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকমটাই বলেছেন তার বক্তব্যে। আমি সেই অংশটি শোনাতে পারলাম না। আমি রঞ্জন বিশ্বাসের কাছে যাবো। রঞ্জন, 1 মিনিট। 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল। আবার 5 বছর বাদ 2016 সালে যখন নির্বাচন আসলো, তখন কংগ্রেস এবং সিপিএম এক হলো। এখনো বিমান বসু বা সুজন চক্রবর্তীরা তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেসের জামানায় শহীদ হওয়া সিপিএম এর কমরেডদের শহীদ বেদিতে গিয়ে এখনো তারা লাল সেলাম দেয়। আবার 2021 সালে সিপিএম কংগ্রেস এক হলো, ফেরাতে হাল, ফিরছে লাল, নো ভোট টু বিজেপি, আমরা আসছি, অষ্টম বামফ্রন্ট তৈরি হচ্ছে। তারপর কি দেখা গেল? সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেল। 2021 সালের পর তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলো। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গেল, আসামে গেল, কর্ণাটকে কংগ্রেস জয়যুক্ত হলো, হিমাচল প্রদেশে বিজেপি হারলো, কংগ্রেস জয়যুক্ত হলো। আবার সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি এলো। সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন যে তোমায় নতুন করে পাবো বলে হারাই আমি ক্ষণে ক্ষণে। কিন্তু কি হলো সেমিফাইনালে? আমরা সেমিফাইনালে কি দেখলাম? আমরা সেমিফাইনালে দেখলাম রাজস্থান কংগ্রেস নেই, ছত্তিশগড় কংগ্রেস নেই, মধ্যপ্রদেশ কংগ্রেস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সবথেকে আমায় বলতে দিন সব থেকে বড় মার্কিউরিয়াল লিডার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেলেন যে রাহুল গান্ধীর কোনো ভবিষ্যৎ নেই কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেস তো দূর কি অস্ত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি 42টা কেন্দ্রে আমরা প্রার্থী দেবো। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে বলেছিলেন 42 এই তো মুশকিল, কংগ্রেস পশ্চিমবঙ্গে নেই, শূন্য হয়ে গেছে। এই মিডিয়াতে এসে চিৎকার চেঁচামেচি। আমার বলতে দিন, আপনার সময় আমি বলেছি, আমি তো ইন্টারাপ্ট করি, আপনি বলুন। সময় শেষ হয়ে গেছে, আমাকে শো শেষ করতে হবে। আমি শেষের দিকে যাব, কিন্তু তার আগে জয়দেব ঘরের বক্তব্য শুনতে হবে। 1 মিনিট আনইন্টারাপ্টেড। এমনি জয়দেব, আচ্ছা
দেখুন, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা আছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এখন তৃণমূলকে সমর্থন করে তো সিপিএম তার রুটি রুজি খোয়াবে না, আর কংগ্রেসের আমি প্রদেশ একটু কংগ্রেস বেরোচ্ছি, হ্যাঁ তৃণমূল শান্তনু? কংগ্রেসের সঙ্গে সখ্যতা দেখিয়ে তার প্রদেশ কংগ্রেসের চাকরিগুলো খোয়াবে না। তো আঞ্চলিক দলগুলোর বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে ইন্ডিয়া জোটের সফলতা কতটা হবে এটাই কিন্তু বড় ইউএসপি বিজেপির কাছে। কারণ বিজেপি অপেক্ষায় আছে আঞ্চলিক দলগুলোকে যদি বুঝিয়ে বাজিয়ে কংগ্রেস বিরোধিতার জায়গায় রাখতে পারা যায় এবং তাদের নিজেদের মধ্যে লড়াইগুলোকে ঠিকঠাক করে প্রতিস্থাপিত করা যায়, তাহলে বিজেপি অল আউট হতে পারবে না কংগ্রেস। এবং কংগ্রেসের সেই দুর্বলতার জন্য কংগ্রেস নিজেকে একলা চলো নীতিতে সারা ভারতবর্ষে লড়ার এখন আর সাংগঠনিক ক্ষমতা নেই। অতএব বিজেপির কাছে দুটোই রাস্তা আছে, এক হচ্ছে কংগ্রেসকে আরো দুর্বল এবং ক্ষীণ করো, এবং আঞ্চলিক দলগুলির মধ্যে যে ভেদাভেদ মতপার্থক্য সেটাকে জিইয়ে রাখার জন্য তারা তাদের প্রাণপণ চেষ্টা করছে এবং সফল হচ্ছে। অতএব বিজেপির খোলা মাঠ 2024। 2024-এ কি হবে সেটা তো জয়দেববাবু সময় স্বীকার বলবে। করলেন। 2024-এ কি হবে সেটা সময় বলবে, কিন্তু জোট রাজনীতি সবসময় আমরা দেখেছি দু রকম ভাবে হয়। একটা হচ্ছে ভোটের আগে আর একটা হচ্ছে ভোটের পরে। ভোটের পরে অনেক সময় দলগুলো একত্রে আসে, কাছাকাছি আসে, চুম্বক টানে, সেটাই সব তারা থেকে ভালো coalition ছিল তৈরি করে। হলে। না, কোয়ালিশন তৈরি করে, সেই কোয়ালিশন সরকারও আমরা ভেঙে যেতে দেখেছি জয়দেব। আর সেই রকম কোয়ালিশন যেটা ভোটের আগে তৈরি হয়, সেই কোয়ালিশন থেকেও কেউ কাউকে বেরিয়ে গিয়ে বিরোধী দলের সঙ্গে সখ্য করতে দেখেছি। সেই ছবিও আমরা দেখেছি ভারতের সবই দেখেছি। গণতন্ত্রে। হ্যাঁ, আর আজকে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, কিন্তু এটা একটা নেভার এন্ডিং আলোচনা, যে আলোচনাটা আমাদের বোধহয় চলবেই এখন লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত। তারপর আসবে কাটাছেঁড়া। অনেক ধন্যবাদ ডক্টর সুকান্ত ঘোষ, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাস, এবং আমাদের সঙ্গে ছিলেন সুস্মিতা বিশ্বাসও, অনেক ধন্যবাদ। আর বিষয়টা হচ্ছে এরকমটাই যে এটা 2024, 32 বছর আগে 1992-এর 6ই ডিসেম্বর একটি ঘটনা ঘটে গিয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে দেশের কোথাও কোথাও অশান্তির আঁচ, অশান্তির আগুন জ্বলে উঠেছিল। কিন্তু সেই অশান্তির আগুন আজকে একটুখানি ডিফার করব, যে অশান্তির আগুন কিন্তু পশ্চিমবঙ্গে সেরকমভাবে কোথাও দেখা যায়নি। যতটুকু দেখা যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেটাকেও সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা গিয়েছিল। ওটা 1992 সাল। আর সেই 1992-এর কথা বোধহয় আমরা কেউই ভুলিনি। আমরা তখন রাজনীতির ছাত্র, এখনও তাই, এখনও শিখছি রাজনীতি ঠিক কিভাবে পরিচালনা করতে হয় রাজনীতির যারা কারবারি তাঁদের কাছে। সেই সময় একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করে শেষ করব। দূরদর্শন, সেই সময় অন্য কোনো টেলিভিশন চ্যানেল ছিল না, একমাত্র সরকারি মিডিয়া বলতে দূরদর্শন ছিল। আর দূরদর্শনের, কলকাতা দূরদর্শনের একজন স্বনামধন্য সাংবাদিক প্রশ্ন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে যে অন্যত্র এত অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে, দাঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গে তো দেখতে পাওয়া যাচ্ছে না, কি করে হলো এটা? তো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন, সরকার চায় না বলে। 1992 সালে সরকার চায় না বলে এই কথাটি হয়েছিল। আর আজকে সরকার চায় বলে একটি মন্দিরকে ঘিরে গোটা দেশ উত্তাল। গোটা দেশে যেমন আবেগ, যেমন ধর্মীয় ভাবাবেগ, যেমন পুণ্য অর্জনের একটা প্রবল চাহিদা, ঠিক তেমনিভাবে প্রচুর বিতর্ক। এই সব বিতর্ক থেমে যাবে বোধহয় 2024-এর লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর। ততদিনের জন্য আমাদের বিতর্ক জারি থাকুক। হাইটক আজকে এই পর্যন্তই। নমস্কার।